আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারজানা তানি এবং আমি নীরা ফেরদৌস। এবারে বিস্তারিত। ঈদযাত্রায় বাড়ছে মানুষের ভিড়। ট্রেন বাসে ঢাকা ছাড়ছেন হাজারো মানুষ। সময়ের খুব একটা বেশি হেরফের না করে ট্রেন ছেড়েছে সময় মতোই। বাস টার্মিনালে দেখা গেছে যাত্রীদের ভিড়, তবে ভোগান্তি ছিল চরমে। এদিকে রেলের টিকিট কালোবাজারি চক্রের মূল হোতা সহ 12 জনকে আটক করেছে র্যাব। আশিকুল আলম জানাচ্ছেন বিস্তারিত। ঈদযাত্রার তৃতীয় দিনে রাজধানী ছাড়ছেন হাজারো মানুষ। গেল দুদিনের তুলনায় ট্রেনে বেড়েছে ভিড়। সময় মতো ট্রেন ছেড়ে যাওয়ায় স্বস্তি জানান অনেকে, তবে টিকিট কালোবাজারি রোধের আহ্বানও ছিল অনেকের। অনলাইনে ঢুকলেই দেখবেন যে 20% টিকিট আছে, বাকি টিকিট নাই। এটাকে আসলে আরো কিভাবে জবাবদিহিতার আওতায় আনা যায়, টিকিটিং সিস্টেমটাকে আরো কিভাবে সহজ করা যায়। কম্পার্টমেন্ট যদি বাড়তে যেত তাহলে মানুষের ভোগান্তিটা কম হয়তো। না, কোনো ভোগান্তি শিকার হয়নি, আসছি ঠিকঠাক। কিন্তু অন্যদিকে বাস যাত্রায় ভিন্ন রূপ দেখা গেছে। যাত্রীরা ছিলেন চরম ভোগান্তিতে। বাড়তি ভাড়া আদায় ও ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও গাড়ি না পাওয়ার নানা অভিযোগ করেন তারা। লাখ লাখ টাকা কামার, কত মানুষ কষ্ট করতেছে, বসার সিট নাই, একটা চেয়ার নাই, একটা টেবিল নাই। বাড়তি টাকা দিলে আপনি সিট পাবেন, বাড়তি টাকা না দিলে আপনি সিট পাবেন না। শিডিউলটা কাটি রাখে, সিটগুলো বড় করে রাখে, পরে যায় আচ্ছা কিছু টাকা বেশি দিলে একটা ম্যানেজ করে দিব, আস্তে একটা ম্যানেজ করে দিব, কিছু টাকা বেশি দেওয়া লাগবে। এদিকে রেলের টিকিট কালোবাজারি চক্রের 12 জনকে আটক করেছে র্যাব। অন্যের এনআইডি দিয়ে দীর্ঘদিন ধরে টিকিট কাটছিলেন তারা। রায়হান, আনিস, সোহেল, এদের একটি বড় হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। এটি আসলে একটি সংঘবদ্ধ চক্র। কেউ এনআইডি সাপ্লাই দিচ্ছে, কেউ সিম সাপ্লাই দিচ্ছে, কেউ এটা বিক্রি করার জন্য সহযোগিতা করছে। রায়হান ওই ঠাকুরগাঁ থেকে এটা পরিচালনা করে এই টিকিটগুলি এদেরকে সাপ্লাই দেয়। চক্রের সাথে রেলের কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখার কথাও জানান র্যাবের কর্মকর্তা ফিরোজ কবির। তার সাথে টিকিট বিক্রি করার জন্য ফিজিক্যালি কেউ তার নিচে সহায়তা করে থাকতে পারে, সেটা আমরা খতিয়ে দেখছি। আশিকুল আলম, আরটিভি, ঢাকা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর সদরঘাটে রয়েছেন সহকর্মী নাজিব ফরাইজি। সরাসরি যুক্ত হব তার সাথে। নাজিব, আজ থেকে তো ঈদ উল আজহার ছুটি শুরু হয়েছে, তো প্রথম দিনে লঞ্চঘাটে যাত্রীদের ভিড় কেমন দেখছেন? এছাড়া বাসের মতো এখানেও বাড়তি ভাড়ার অভিযোগ রয়েছে কিনা জানাবেন আমাদের। নীরা, লঞ্চে গতকাল রাত বিকেল থেকেই শুরু হয়েছে এবং গতকাল রাতে লঞ্চে প্রচুর চাপ ছিল। ঠিক একইভাবে আজকে ভোর থেকে সেই চাপটি আরও বহুগুণে বৃদ্ধি পেয়েছে। ভোর থেকেই দেশের দক্ষিণাঞ্চলের উদ্দেশ্যে অনেক লঞ্চ ছেড়ে গিয়েছে এবং যতগুলো লঞ্চ ছেড়ে গিয়েছে সবগুলো লঞ্চেই ছিল ধারণ ক্ষমতার কয়েক গুণ বেশি যাত্রী নিয়ে লঞ্চগুলো ছেড়ে গিয়েছে এবং সেই ধারাবাহিকতায় এখন পর্যন্ত অক্ষুণ্ণ রয়েছে। আমরা বিকেল সবশেষ আমরা যেই 5টি লঞ্চ ছেড়ে যেতে দেখেছি কিছুক্ষণ আগে, 5 মিনিট আগে, সেই লঞ্চগুলো ধারণ ক্ষমতার কয়েক গুণ যাত্রী বেশি ছিল এবং সাধারণত ঈদের সময় মানুষের বাড়তি চাপের কারণে এই অবস্থা তৈরি হয়। সেটি অন্যান্য বছর যেমন হয় এবছরও ঠিক একই রকম অবস্থা হয়েছে। আমি সদরঘাটের যে বিআইডব্লিউটি এর কর্মকর্তা রয়েছেন আলমগীর কবির, তার সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে এ পর্যন্ত 55টি লঞ্চ ছেড়ে গেছে। সাধারণত প্রতিদিন সদরঘাট থেকে 60টির মতো লঞ্চ ছেড়ে যায়। ইতিমধ্যেই 55টি লঞ্চ ছেড়ে গিয়েছে এবং এক একটি লঞ্চ ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি যাত্রী নিয়ে ছেড়ে গিয়েছে এবং এক্ষেত্রে বিআইডব্লিউটিএ জানিয়েছে যে তাদের আসলে ঈদের সময়ে তাদের ধারণ ক্ষমতার বিষয়টি তাদের খুব বেশি কিছু করার থাকে না, কারণ যাত্রীর সংখ্যা যত বেশি হয় এবং এই যাত্রী যখন সদরঘাট লঞ্চ টার্মিনালে আসে তাদেরকে নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছে দেয়া, এটি তাদের সবচেয়ে বড় দায়িত্ব তারা পালন করেন। সেই সঙ্গে এখানে কোস্টগার্ড, পুলিশ সহ, নৌ পুলিশ সহ সবাই সামগ্রিকভাবে এখানে দায়িত্ব পালন করছেন সমন্বয়ভাবে, যেন এখানে যে লঞ্চগুলো রয়েছে সেই লঞ্চগুলোতে যাত্রীরা যেন নিরবিঘ্নভাবে উঠতে পারেন এবং তাদের কাঙ্ক্ষিত গন্তব্যে যারা যেতে পারেন। এখন পর্যন্ত সদরঘাটে আরও প্রায় 25টির মতো লঞ্চ প্রস্তুত রয়েছে, যে লঞ্চগুলো অনেকগুলোতেই প্রায় যাত্রী বোঝাই হয়ে গিয়েছে। এর বাইরে আরও বেশ কিছু লঞ্চ রয়েছে যেগুলো এই ঘাটের বাইরে রয়েছে, সেগুলো ছাড়ার অপেক্ষায় রয়েছে। তো সদরঘাট থেকে মানুষ আসছে এবং মানুষ নিরাপদে তাদের গন্তব্যে যাচ্ছে। এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ খবর। জি নাজিব, আপনাকে ধন্যবাদ। এদিকে দেশের বিভিন্ন সড়ক মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও যানজট নেই। গাজীপুরে কালিয়াকৈরে অনেক শিল্প কারখানায় ছুটি হওয়ায় সকাল থেকে চন্দ্রা এলাকায় চাপ রয়েছে। যানজট না হলেও ধীর গতিতে চলছে যানবাহন, তবে দ্বিগুণ ভাড়া গুনতে হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের। ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কেও যানবাহনের চাপ আছে।
এদিকে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কেও যানবাহনের বাড়তি চাপ রয়েছে। গণপরিবহনের পাশাপাশি ট্রাক, পিকআপ ভ্যান, মোটরসাইকেল সহ ব্যক্তিগত গাড়িতে বাড়ি ফিরছে মানুষ। এছাড়া রাজধানী ঢাকা থেকে দক্ষিণবঙ্গে প্রবেশ পথ বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে হয়ে পদ্মা সেতুতে যানবাহনের চাপ বেড়েছে। দূরপাল্লার যানবাহনের পাশাপাশি ব্যক্তিগত যান ও মোটরসাইকেল করেও বাড়ি ফিরছেন মানুষ। তবে যাত্রী চাপ নেই পাটুরিয়া, দৌলতদিয়া নৌপথে। গাড়ি পাওয়াই যাচ্ছে না আমাদের ওখানকার, তারপরেও অনেক ভাড়া যাচ্ছে, 1500 টাকা ভাড়া। গতবার যা ভাড়া ছিল তার থেকে 3 গুণ ভাড়া বেশি নিতেছে। ঈদের সময় আসলে গাড়ির সংকট যেরকম, ভাড়াও সেরকম ডাবল নেয়। এটা প্রতিটা ঈদে আমরা দেখি। আপনার রাস্তা কোনো গাড়িই নেই, শুধু সিরাজগঞ্জ, বগুড়া, রংপুর এদিকে সব গাড়ি। রাজধানীর হাটগুলোতে রয়েছে প্রচুর গরু, কিন্তু দাম বেশি চাওয়ায় বিক্রি হচ্ছে ধীর গতিতে। বড় গরুর চাহিদা আর ক্রেতা কম থাকায় হতাশ ব্যবসায়ীরা। ছোট গরুর চাহিদা থাকলেও অনেক ক্ষেত্রেই দামে মিলছে না। তবে অভিযোগ রয়েছে, গাবতলী হাটে প্রতি গরুর জায়গা ভাড়া 12,000 টাকা করে নেওয়া হচ্ছে। আরও জানাচ্ছেন এয়ার বাদল। মূল হাট রাজধানীর তেজগাঁওয়ের পলিটেকনিক মাঠ ছাড়িয়ে সড়কে গড়িয়েছে প্রায় আধা কিলোমিটার। রোড ডিভাইডারে বাঁধা গরুগুলো বিক্রির অপেক্ষায়। মাঝারি সাইজের গরুর দাম হাঁকছেন লাখ টাকার উপরে। এটা তো মাঝারি সাইজের একটা গরু, এটা আপনি 1,40,000 চাচ্ছেন, এটা বেচবেন কত হলে? আমি এখন 35 হলে ছেড়ে দেব। বাজেটে না মেলায় ক্রেতারাও খুঁজছেন পছন্দের প্রাণী। দামে বনতেছে না, গরু হইলে টাকাই হয় না, টাকা হইলে গরুতে আসে না। রাজধানীর মিরপুরে ইস্টার্ন হাউজিং হাটে প্রচুর গরু ছাগল, কিন্তু ক্রেতা না থাকায় কিছুটা হতাশ বিক্রেতারা। আমি চাচ্ছি 4,20,000। এটার প্রাইস কিরকম? এটার প্রাইস 3,40,000 চাচ্ছি। অনেককে দেখা যায় পছন্দের গরু কিনে নিয়ে যেতে 1 লাখ নিচে, ব্যবহারে চাইছি 1,20,000। তবে জায়গা ভাড়া দেওয়ার নামে গাবতলী হাটে গরু প্রতি বিপুল অঙ্কের টাকা নেয়ার অভিযোগ পাওয়া গেছে ইজারাদার ডিপজলের বিরুদ্ধে। এখানে একটা গরু বাঁধার জন্য আমাদের কাছ থেকে মোটামুটি 12,000 করে টাকা লিছে একটা গরু। হাটটির নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম। গরু প্রতি জায়গা ভাড়া নেওয়ার বিষয়টি নজরে আনলে খতিয়ে দেখা হবে বলে জানান এই কর্মকর্তা। ইজারার যে নিয়ম অনুযায়ী তারা ইজারা নিয়েছেন, আমি ইজারাদারদের সাথে আপনার বিষয়টি নিয়ে কথা বলবো এবং যাতে ব্যাপারীরা কোনো অসুবিধায় না পড়ে এই ব্যাপারটা আমরা তাদেরকে জানাবো। আপনি যে পয়েন্টটি আমাদের কাছে তুলেছেন, ইনশাল্লাহ আমরা এই বিষয়টি দেখব। গরু প্রতি চাঁদা নেওয়ার বিষয়টি ইজারাদার মনোয়ার হোসেন ডিপজলের ছেলে হাট পরিচালনার দায়িত্বে থাকা সাদাব মনোয়ার ফাহিমের কাছে জানতে চাইলে তিনি এ বিষয়ে কথা বলতে রাজি হয়নি। পরে কথা বলছি। এআর বাদল, RTV, ঢাকা। দর্শক, এই মুহূর্তে রাজধানী তেজগাঁও পশুর হাটে রয়েছেন সহকর্মী সুমন তানভীর। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। সুমন, আজকে ছুটি শুরু হয়েছে ঈদের, সেই উপলক্ষে আসলে আজকে থেকে গরু বা পশু বিক্রির বেড়ে যাওয়ার কথা রয়েছে। আজকে কেমন দেখছেন ক্রেতাদের ভিড় এবং দাম নিয়ে ক্রেতা এবং বিক্রেতারা কি বলছেন? আরেকটি বিষয় জানাবেন, গরু প্রতি যেই চাঁদা নেওয়ার কথা বলা হচ্ছে, এর সত্যতা কতটুকু পেয়েছেন? আসলে আপনি যে বলছিলেন যে মানুষ যেমন বাড়ি ফিরছে, তেমনি কিন্তু পশুর হাটেও কিন্তু আসলে ঈদ আনন্দ শুরু হয়ে গেছে। আমি দেখছিলাম যে 2-3 দিন আগের থেকে পশু আসলেও আজকে যারা আসলে বাজারে এসেছেন তারা কিন্তু সবাই কোরবানির ঈদের যে মজা, অর্থাৎ পশুর হাটে এসে পশুর দড়িটি ধরে বাসায় নিয়ে যাওয়া, সেই আনন্দ উপভোগ করছেন বেশিরভাগ মানুষ। তবে দাম নিয়ে কিন্তু সবার ভিতরে একটা ক্ষোভ আছে কিংবা বাড়তি দামের ব্যাপার আছে। এই যে গরুটি দেখছেন, এই গরুটি ব্যাপারী আসলে দাম চাচ্ছেন 1,40,000 টাকা, যেটি 1,20,000 টাকা পর্যন্ত দাম উঠেছে। এইবারকার হাটে আমরা যেটি খুব বেশি দেখছি যে আগে মাঝারি গরুর চাহিদা অনেক বেশি থাকতো, এবার কিন্তু সেই মাঝারি গরুর জায়গায় ছোট গরুর চাহিদা বেশি আছে। এইমাত্র একটি গরু আসলে কেনা বেচা হলো। এই যে গরুটি আমার সহকর্মী নিশ্চয়ই একটু দেখানোর চেষ্টা করবেন। একটু সরবেন ভাই। আচ্ছা, একটু কাকা বলবেন যে গরুটা এই এখন উঠছে, গরুটা 2.5 ঘন্টার চেষ্টায় গরুটা কেনা হয়েছে। এই গরুটা 2.5 ঘন্টার চেষ্টায় কেনা হয়েছে। উনি দাম ছাড়তেছিল না, তারপরে 84,000 টাকায় কিনছি। 84,000 টাকা এটা উনি দিছে। অনেক কষ্ট করছি ওনাকে ম্যানেজ করার জন্য।
শুনছিলেন যে আসলে আমরাও এই বিভিন্ন হাটে যে ঘুরছি, এই যে 84,000 টাকা দিয়ে যে গরুটি কিনেছে, এবারের হাটে মনে হয় যে এইরকম একটি 84 কিংবা 80 কিংবা 90,000 টাকার গরু খুঁজে পাওয়া অনেকটাই দুষ্কর। মানে বেশিরভাগ গরুর দামই প্রায় লাখের ওপরে, এবং যারা আসলে এখানে ব্যবসায়ীরা আছেন, যারা গরু নিয়ে এসেছেন, তারা কিন্তু বলছেন যে তাদের আসলে কেনা বেশি, তাদের যে গোখাদ্য আছে সেই গোখাদ্য কিনতে তাদের বেশি টাকা লাগছে। তবে আমাদের সরকারি যে প্রাণী সম্পদ অধিদপ্তর তারা কিন্তু আমাদের জানিয়েছিলেন যে গরুর কোনো অভাব নেই, অর্থাৎ 1,10,00,000 যে কোরবানি ঈদে গরুর চাহিদা আছে তার চেয়ে 8 লাখ গরু আমাদের দেশে বেশি আছে। তবে সেই হিসাবে কিন্তু আসলে দামটা একটু চড়া আছে, সেটা আমরা নিজেরাও বিভিন্ন হাটে গিয়ে দেখতে পাচ্ছি। তো এই ছিল আসলে তেজগাঁ গরুর হাট থেকে পশুর হাট নিয়ে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। কোরবানির ঈদ সামনে রেখে বেশি ব্যবহার হয় এমন সব পণ্যের দাম ঊর্ধ্বমুখী। প্রকারভেদে বেড়েছে সব ধরনের মশলার দামও। সব থেকে বেশি ব্যবহার হয় সাদা এলাচ, যা কেজি প্রতি বিক্রি হচ্ছে 4,000 টাকা পর্যন্ত। আর দাম বেড়েছে পেঁয়াজ, আদা, রসুন এবং কাঁচামরিচের। তবে ব্রয়লার সহ অন্য মুরগির দাম কিছুটা কমেছে। সাকিবুর রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। কোরবানির ঈদে মাংসের সাথে সবথেকে বেশি প্রয়োজন হয় বিভিন্ন ধরনের মশলার, তাই মশলার দোকানে একটু বাড়তি ভিড়। যদিও আগের থেকে পণ্য কেনার তালিকা কমেছে সাধারণের। এবারের বাজেটে ভোগ্যপণ্যের উপর উচ্চকর কমানোর প্রস্তাবের পরেও কোনো প্রভাব নেই বাজারে। উল্টো সাদা এলাচ, দারুচিনি, লবঙ্গ, জিরা থেকে শুরু করে দাম বেড়েছে সব মশলার। বাজারে আমদানি ঘাটতি না থাকলেও পাইকারি বাজারে বেশি দামের প্রভাব পড়েছে খুচরা বাজারে। এলাচ হয়েছে 3400 টাকা কেজি, লং হয়েছে 1800 টাকা, গোলমরিচ 1200। অন্যান্য বছরের তুলনায়, সিজনের তুলনায় এবার কোরবানি বেচা কিনা আমাদের মশলার কম হইতেছে। দাম বেশি থাকায় পরিমাণে কম কিনছেন ক্রেতারা। সাধারণ মানুষের কথা চিন্তা করে কম মুনাফা করার অনুরোধ ছিল ভোক্তাদের। খাইতে পর্যন্ত কোনো অল্প করে লইছি আর কি, দাম কমলে আমরা সবাই মিলে খাইতে পারতাম। পরিমাণ মতো কিনা হচ্ছে, যা সামর্থ্য কুলাই। পেঁয়াজ, কাঁচামরিচ, আদা, রসুনের দামও বেড়েছে। এক রাতের ব্যবধানে কাঁচামরিচ কেজিতে ঠেকেছে 200 টাকাতে, আর আদার দর 300। দেশে তো কোনো আদাই নাই, দেশি পণ্য কোনো জিনিস নাই। দেশি 1 কেজি আদা 450 টাকা। আপনি ইউরোপের যে কোনো জায়গায় যান, আমরা 2-1 জায়গায় গেছি, 2-4-5 জায়গায় করছি, সব জায়গায় কোন উৎসব হলে দাম কমে আমাদের দেশে থেকে। ঈদের জন্য মানে কি বাজারে মাল ধরেন কমের কারণে দাম একটু বাইরে গেছে। কোরবানির ঈদে মুরগির চাহিদা কিছুটা কম, তাই কমেছে দাম। ব্রয়লার কেজিতে বিক্রি হচ্ছে 190 টাকায়। ব্রয়লার মুরগি বিক্রি করতেছে যে 190 টাকা, আর পাকিস্তানি মুরগি বিক্রি করতেছে 320 টাকা। আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংস। সাকিবুর রহমান, RTV, ঢাকা। মিনায় মুসল্লিদের জড়ো হওয়ার মধ্য দিয়ে পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে, আর শেষ হবে 12 জিলহজ শয়তানকে পাথর নিক্ষেপ ও কাবা শরীফকে বিদায়ী তাওয়াফের মধ্য দিয়ে। অন্যান্য দেশে হাজিদের সঙ্গে মিনায় জড়ো হয় বাংলাদেশের 82,772 হাজিও। ফারুক হোসেনের রিপোর্টে থাকছে এরই বিস্তারিত। জিলহজের 8 তারিখ থেকে হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হলেও বৃহস্পতিবার এশার পর থেকে মক্কার নিজ নিজ আবাসন থেকে ইহরাম বেঁধে মিনায় রওনা হন হাজিরা। মূলত হাজির সংখ্যা বিবেচনায় আগের রাত থেকেই তাদের তাঁবুর শহর মিনায় নেওয়া শুরু করে সৌদি মুয়াল্লিমরা। এ সময় গুঞ্জরিত হয় তালবিয়া। মিনায় ফজর থেকে শুরু করে এশা 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন হাজিরা। শনিবার সূর্যোদয়ের পর আরাফাতের ময়দানে জড়ো হবে হাজিরা। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হবে পুরো এলাকা। আরাফাতের ময়দানে এবছর হজের খুতবা দেবেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়ক ডক্টর মাহের বিন হামাদ বিন মুয়াক্কল আল মুয়াইকলি। একই সঙ্গে মসজিদে নামিরাতে নামাজও পড়াবেন তিনি। ইসলামের বিধান অনুযায়ী 10 জিলহজ মিনায় প্রত্যাবর্তনের পর শয়তানকে পাথর নিক্ষেপ, আল্লাহর উদ্দেশ্যে পশু কুরবানি, মাথা মুন্ডন ও তাওয়াফে জিয়ারত করবে হাজিরা। এরপর 11 ও 12 জিলহজ অবস্থান করে প্রতিদিন 3টি শয়তানকে প্রতীকী পাথর নিক্ষেপ করবে তারা। সব শেষে কাবা শরীফে বিদায়ী তাওয়াফের মধ্য দিয়ে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা। ফারুক হোসেন, RTV। RTVর ডেপুটি হেড অফ নিউজ মামুনুর রহমান খানের মা প্রয়াত ফেরদৌস সারা বেগমের আত্মার শান্তি কামনায় কুলখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বাদ আসর মহানগরীর সাগরপাড়া নিজ বাসভবনে হয় এই আয়োজন। এতে পরিবারের সদস্যদের পাশাপাশি নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। গতকাল বৃহস্পতিবার ভোর 6:30টার দিকে ঢাকার মিরপুরের বাসায় ইন্তেকাল করেন ফেরদৌস সারা বেগম।
সন্ধ্যা সংবাদ এই পর্যন্ত। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। রাতে সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।